আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের অক্সিজেন প্রবাসীরা যে ভুলগুলো করেন সেটা একটু বলবো, এবং ভুলগুলো থেকে কিভাবে তারা বেরিয়ে আসবেন সেটাও বলবো। আসলে কি করলে প্রবাসীরা একটা সুন্দর, সুশৃঙ্খল, সচ্ছল এবং নিরাপদ জীবন পাবেন, এটা নিয়ে আমি অনেক ভেবেছি। আমি তো গত 8 বছর ধরে প্রবাসীদের নিয়ে কাজ করছি, প্রায় 50টা দেশের, এবং তাদেরকে গত 8 বছর ধরে অনেক গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি। নানান রকম রিসার্চ করছি, লেখালেখি করছি, রাতের পর রাত জেগে, যে কিভাবে তাদের জন্য কিছু একটা করা যায়। কারণ কেউ তাদেরকে নিয়ে ভাবে সবাই, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা টাকা পাঠান, এটুকুই। কিন্তু এয়ারপোর্টে তাদের সাথে কি হয় দেখেন, ফরেন মিশনগুলোতে কি হয়। আমি তো বলবো আমাদের ফরেন এম্বাসিগুলোতে এবং এয়ারপোর্টে প্রবাসীদেরকে সার ডেকে সেবা দেওয়া উচিত, কারণ অক্সিজেনটা ওইখান থেকে আসছে। আমরা সবাই জানি যে তাদেরকে একটু 3 মাস 6 মাসের কিছু বিষয়ে ট্রেনিং দিলে, কিছু দক্ষতা দিয়ে পাঠালে, তারা যে রোজগারটা করে এখন বর্তমানে তার দ্বিগুণ রোজগার তারা করতে পারে। তাদের যেমন আয় বাড়বে, বাংলাদেশের রেমিটেন্সও বাড়বে। কিন্তু আমরা সেটা করছি না, সবাই জানে এই কথা। যাই হোক, তাই বলে কি থেমে থাকতে হবে? আমরা করছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। গত 8 বছর ধরে তাদেরকে বিভিন্ন বিষয়ে দক্ষতা শেখাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। এবং শুধু তাই নয়, তাদের যে সবচেয়ে বড় সমস্যা আছে, তাদের হাতে হয়তো কিছু টাকা থাকে, 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা, কিন্তু তারা জানেন না এই টাকাটা কিভাবে ব্যবহার করবেন। মানি ম্যানেজমেন্টটা তারা জানেন না, বা দেশেও আসতে ভয় পান। দেশে আসলে কি করবেন জানেন না তো, এই টাকা চায়, ও টাকা চায়। সেই জন্য আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, সচেতন করছি, যাতে করে তারা যে ভুলগুলো করে, যে ভুলগুলোর কথা আমি আজকে একটা একটা করে বলবো, প্রায় 11টা ভুলের কথা বলবো, সেগুলো তারা করে। তারা কি করে আসলে, শুরুতে এসে এক বিদেশে যায়, 3, 4, 5 বছর পরে এসেই সমস্ত জমানো টাকা দিয়ে একটা বাড়ি করে, তারপরে বিয়ে করে, সন্তান হয়, বিদেশে চলে যায়, তারপর সন্তান হয়, সন্তানকে দেখে না, সন্তানের মুখে বাবা শুনতে পারে না, সন্তানকে ছুঁতে পারে না, সন্তানের গায়ের গন্ধ নিতে পারে না, তাকে অনুশাসন দিতে পারে না, আদর করতে পারে না, তার বড় হয়ে ওঠা দেখতে পারে না, তার খুশিগুলো, আনন্দগুলো ছোট ছোট। ইভেন আমি অনেক প্রবাসীর গল্প শুনেছি যে দূরে থাকতে থাকতে ছেলে মেয়ের জন্য তো সব টাকা পাঠাচ্ছে, মা বাবার জন্য, পরিবারের জন্য, কিন্তু ছেলে মানুষ হচ্ছে না, কারণ বাবার অনুশাসনটা তো পাচ্ছে না, বাবা দেখভাল করতে পারছে না, দেশে আসতেও পারছে না, পরিবারের কাছে আসতে পারছে না। বাবা মারা যায়, মা মারা যায়, বিভিন্ন আত্মীয় স্বজন মারা যায়, ঈদ যায়, খুশি যায়, নানান কষ্ট যায়, দুঃখ যায়, তারা বিদেশে কষ্ট করছে। কি আত্মত্যাগ! মানে সব খুশি পরিবারকে ঢেলে দেওয়ার জন্য তারা কি না করছে, এই তীব্র তাপমাত্রায় কাজ করছে। সো আমাদের মিডল ইস্টে যারা থাকে, বিশেষ করে প্রায় 1 কোটি প্রবাসী, এরা তো গ্রিন কার্ড পাবে না, কোনো এক সময় তাদেরকে দেশে আসতেই হবে। কিন্তু দেশে এসে তারা করবেটা কি, এটা তারা জানে না। সেই প্রশিক্ষণটাই আমরা নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে বিনামূল্যে দিচ্ছি, যাতে করে সে বিদেশে বসে এমন একটা কিছু শুরু করতে পারে দেশে, যাতে দেশে এসে একদিনও তাকে বসে থাকতে না হয়। সে একটা ব্যবসা, ছোটখাটো একটা ব্যবসার মধ্যে ঢুকে যেতে পারে, তার একটা আয় শুরু হয়। সো আমাদের প্রবাসীরা আসলে অনেক মানবিক, তারা না বলতে পারে না, এবং এই মানবিকতার সুযোগ নেয় অনেকেই, সেটা আমি নিজের চোখে দেখেছি। এবং আমার এই অবজারভেশনটা বলতে পারেন, আমি ছোটবেলা থেকেই আমার গ্রামের কাউকে কাউকে দেখেছি। গত 8 বছর ধরে আমাদের 50টা দেশের অনেক প্রবাসীর সঙ্গে আমার কথা হচ্ছে, গল্প হচ্ছে, যোগাযোগ হচ্ছে, তাদেরকে আমি পড়াচ্ছি, শেখাচ্ছি, সচেতন করছি, মানি ম্যানেজমেন্ট শেখাচ্ছি, যার কারণে আমি তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারছি।
তাদেরকে যে শুধু মানে ভাই বোন বা তাদের কাউকে কাউকে সবার না এটা, বা মামা চাচা ধোকা দে তা না, বাবা মাও ধোকা দিয়েছে এরকম গল্প আছে, স্ত্রী ধোকা দিয়েছে, টাকা পাঠিয়েছে এরকম গল্প আছে। সো আমি আজকে তাদের কিছু ভুলের কথা আপনাদের সামনে বলতে চাই। আমি 11টা ভুল চিহ্নিত করেছি, সেগুলো একটা একটা করে আপনাদেরকে বলতে চাই, এবং আমার ধারণা সেগুলো থেকে আপনারা নিজেদেরকে সংশোধন করবেন, এবং পরের ভিডিওতে আমি বলবো যে আপনারা আসলে এই ভুলগুলো এড়াতে কি কি করবেন। সো আগে আমরা ভুলগুলো আলোচনা করি। প্রথমে যেটা, পরিবারের মুখে হাসি দেখার জন্য, তাদেরকে খুশি রাখার জন্য যা আয় করেন, নিজের সামান্য খরচের টাকাটা রেখে বাকি সব টাকা তাদের জন্য পাঠিয়ে দেন, কোনো সঞ্চয় করেন না। এটা হচ্ছে প্রথম ভুল। কোনো সঞ্চয় করেন না, বা সঞ্চয়টা করলেও মানে হয়তো একসঙ্গে কিছু টাকা 2, 4, 5 লাখ টাকা, 10 লাখ টাকা এনে আবার সেটা মানে নানানভাবে খরচ হয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কোনো পরিকল্পনা নেই। সো আপনি অবশ্যই আপনার বাবা মা, বউ, সন্তান বা ভাই বোনের জন্য দরকার হলে আপনি টাকা পাঠাবেন, দেখভাল করবেন, কিন্তু সঞ্চয় মাথায় রেখে। সো আপনারা সঞ্চয়টা রেখে তারপর খরচের টাকাটা পাঠাবেন। 2 নম্বর ভুল, যেটা কিছু টাকা জমলেই তারা একটা বাড়ি করে ফেলে, যে বাড়ি থেকে কোনো ইনকাম আসে না, বা ঘরটা কাঁচা আছে, টিনের আছে, টিনার বেড়া মিলে আছে, পাকা দালান করে ফেলছে। পরিবারের চাপে, সামাজিক চাপে, গ্রামের চাপে, ছেলে আসলে বিয়ে করাতে হবে সেই চাপে। এটা ভুল, শুরুতেই এটা করা যাবে না। আমি একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, হাজার হাজার লাখো প্রবাসীদের সঙ্গে আমার যোগাযোগ, এবং আমি নিজের চোখে দেখেছি এই বাড়ি করার পরে 5-10 বছর, 15 বছর পরে যখন বিদেশ থেকে চলে আসে, তারও আরো তখন হয়তো কার সাথে কিছু টাকা থাকে, তারও 5-7 বছর পরে তার ঘরের বাজার হয় না ঠিক মতো, কিন্তু ঘরটা বিল্ডিং। তাহলে এই ঘর দিয়ে কি হবে? ঘর আপনি অবশ্যই করবেন, কিন্তু আমি যে মেথডটা বলছি সেই ম্যানেজমেন্টটা আপনি ফলো করেন। এখন না করে 10 বছর পরে করেন, 12 বছর পরে করেন, একটু পরে করেন, কয়েকটা বছর পরে করেন, দেখবেন আপনার আয়ের ব্যবস্থাও থাকবে, ঘরও হবে। তা আগেই যদি আপনি ঘরটা করে ফেলেন, এটা নন প্রোডাক্টিভ, এখান থেকে তো কোনো আয় আসবে না। সো এইটা হচ্ছে আর একটা ভুল। 3 নম্বর ভুল, সেটা হচ্ছে অন্যের নামে তারা টাকা পাঠায়, মামা চাচা, তারপরে আত্মীয় স্বজন, ভাইয়ের নামে টাকা পাঠায়, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বলে যে আমি টাকা পাঠিয়েছি, একটা জমি কিনেন। আমি অনেককে দেখেছি যে এরকম জমি কিনেছে, কিন্তু জমিটা আসলে কিনেছে চাচার নামে বা মামার নামে বা ভাইয়ের নামে, কিন্তু পরবর্তীতে গিয়ে ভাই, চাচা, মামা আর সে জমি তাকে দিচ্ছে না, দখল পাচ্ছে না। করা যাবে না। টাকা জমাবেন, বাংলাদেশে একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট করেন, সেইখানে আপনি টাকা রাখবেন। বিদেশে তো টাকা রাখার সমস্যা আপনাদের, বাংলাদেশে একটা ব্যাংক, এবং বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠানো খুবই সহজ। সেইখানে আপনি টাকা রাখেন, টাকা জমান, যখন বাড়ি আসবেন তখন আপনি নিজের নামে জমি কিনবেন, রেজিস্ট্রি করবেন। কারণ নামে টাকা পাঠানোর দরকার নাই, জমি রেজিস্ট্রি করার দরকার নাই। আরেকটা হচ্ছে 4 নাম্বার, সব টাকা এক ব্যাংকে রাখবেন না। এটা আরেকটা ভুল অনেকে করে, বা কোন ব্যাংকে টাকা রাখা উচিত এটাও অনেকে জানে না। যেমন আমি আপনাকে বলবো যে সেকেন্ড জেনারেশন ব্যাংক, যেগুলো ব্যাংকগুলোর নাম বলা ঠিক হবে কিনা আমি ঠিক বুঝতেছি না, সেগুলো আপনি ডিপেন্ড করতে পারেন। যেমন আমি বলতে পারি সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তারপরে হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, তারপরে হচ্ছে ইস্টার্ন ব্যাংক, তারপরে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, ওয়ান ব্যাংক, এরকম কিছু সেকেন্ড জেনারেশনের ব্যাংক আছে যেগুলোতে আপনি নির্দ্বিধায়, এবং
সরকারি ব্যাংকের মধ্যে পূবালী ব্যাংকও খুব ভালো করছে, বাট অন্যগুলো না, পূবালীটা বেটার। সো এইসব ব্যাংকে আপনি 2-3টা অ্যাকাউন্টে টাকা রাখবেন, সব টাকা এক জায়গায় রাখবেন না। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রবাসীরা না বলতে পারে না। এটা একটা ভয়ানক সমস্যা, খুবই মানবিক। গ্রামে আসে, কিছুটা সবাই জানে গ্রামে আসছে, তার হাতে টাকা আছে, ভাই আমারে 20,000 টাকা দেন, এই 2 দিন পরে দিয়ে দিচ্ছে আমার এই হাসপাতালে, বা ওই অসুস্থ, বা আমার মালটা আটকে গেছে, এই আপনাকে 7 দিন পরে আরো 2,000 টাকা লাভ সহ দিয়ে দিব। কেউ বলে আমার 5 লাখ টাকা দেন, আপনার প্রত্যেক মাসে 5,000 টাকা লাভ দিব, দিয়ে দিচ্ছে। ধার নিচ্ছে, লাভের জন্য নিচ্ছে, আলটিমেটলি 2-3 মাস পায়, তারপরে আর পায় না। সো এটা করা যাবে না। এখন ব্যবসা করার দরকার নেই, আগে টাকা জমান এবং নিজের ব্যবসা নিজে করবেন, কারো হাতে দিয়ে না। সো এই না বলা শেখেন আপনারা। আপনি কাউকে ধার দিয়ে আলটিমেটলি দেখবেন যে আপনার উপকার করতে গেছেন, কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। সে আপনার ফোন ধরবে না, আপনার সাথে দেখা করবে না, কথা বলবে না, এবং আলটিমেটলি সম্পর্কটা খারাপ হয়ে যাবে। আপনি যদি সত্যি কারো নিকটাত্মীয় কাউকে উপকার করতে চান, দরকার হলে আপনার সামর্থ্য অনুযায়ী একবারে কিছু দিয়ে দেন, যতটুকু আপনি পারেন, যাতে আর চাইতে না হয়। কিন্তু ধার দিয়ে আসলে সবসময় উপকার করতে পারাটা খুব কঠিন। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অপমানিত হয়, নিগৃহীত হয়। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যেটা একটু আগে আমি বললাম, টাকা পাঠানোর কথা। এখন বলছি জমি কেনার কথা। জমি কিনবেন নিজের নামে। আপনারা, আমি অনেককে দেখেছি ভাইয়ের নামে জমি কিনেন, মামার নামে কিনেন, চাচার নামে কিনেন। ইভেন আনফর্চুনেটলি, এটা খুব বেশি ঘটনা না, আমরা সবাই বাবা মাকে অনেক রেসপেক্ট করি। আমি কিছু কেস শুনেছি যে বাবা মায়ের নামে কেনা হয়েছে, সেটা পরবর্তীতে অন্য ভাইরা হক হিসেবে বাবা মা দিয়ে দিয়েছে, কারণ তারা দুর্বল, তোমার কাছে তো আছে, ওদেরকে দাও। অথচ টাকাটা সে রোজগার করেছে একা, এবং বিদেশে বাপের সম্পত্তি বিক্রি করেও যায়নি। বাপের সম্পত্তি বিক্রি করে গেলে না হয় একটা কথা থাকতে পারে। সো এরকম ঘটনা আছে। সেজন্য আপনার রোজগারের জমিটা আপনার নামে আপনি কিনে আপনার নামে, আপনার যদি পরবর্তীতে আর্থিক অবস্থা ভালো হয়, আপনি বাবাকে দেন, মাকে দেন, বউকে দেন, ভাইকে দেন, কোনো সমস্যা নাই। আপনি দান করতে পারেন, হক দিতে পারেন, যেটা খুশি হক, মানে কোনো বাধা নেই, গিফট করতে পারেন। কিন্তু শুরুতে যে জমিটা কিনবেন সেটা নিজের নামে কিনবেন, অবশ্যই নিজের নামে, আর কারো নামে না, কারো নামে না। আপনি সবাইকে ভালোবাসেন, কিন্তু এই জায়গাটাতে ভুল করেন না। এই তা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে তার নামে কিনে আলটিমেটলি যখন স্বার্থের জায়গাটা চলে আসে, তখন আর ভালোবাসা থাকে না। সো যা করবেন নিজের নিয়ন্ত্রণে রেখে করেন, দেখবেন আপনাকে দাম দেবে। আপনাকে দাম দেবে। আপনি সবকিছু যদি আগে দিয়ে দেন, আপনার নিয়ন্ত্রণে যদি কোনো কিছু না থাকে, আপনাকে কেউ পাত্তা দেবে না, দাম দেবে না। নিজের সম্পদটা নিজের হাতে ধরে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা ভুল করেন 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যবসা করার জন্য অন্যের হাতে টাকা তুলে রাখবেন। ভয়ঙ্কর ভুল। কেউ আপনাকে ব্যবসা করে লাভ এনে দিবে না, আপনাকে নানান প্রলোভন দেখাবে, বিদেশি টাকা আছে, মানবিক বললেই শুনবে, আর আপনি একটু অসহায়, আমি তো নিজে থাকি না, ব্যবসা বুঝি না, দিয়ে দিচ্ছে। সে বলছে যে তোমার কিছু টাকা দিব মাসে, কয়েক মাস দেয়, তারপরে খোঁজ পাওয়া যায় না, লস হয়ে গেছে। সো যেখানে আপনার নিয়ন্ত্রণ নাই, সেখানে কোনো টাকা দিবেন না। আর সবচেয়ে বেস্ট আমার পরামর্শ, যেটা আমি শেখাই আপনাদেরকে, আগে নিজে কিছু করেন একা। আপনি যেহেতু বাইরে থাকেন, এখন অনলাইনে চাইলেই করা যায়, কোনো ব্যাপার না। আপনি নিজেই নিজের ব্যবসা দেখতে পারবেন। আপনি সেখানে আপনার বউ, আপনার বাবা মাকে ইনভলভ করেন, ভাইকে ইনভলভ করেন, দরকার হলে বোনকে ইনভলভ করেন, তারা কাজ করুক, কিন্তু নাম থাকবে আপনার। তারা আপনাকে সহযোগিতা করবে, যেহেতু আপনি তাদের জন্য থাকা খাওয়া খরচের টাকা দিচ্ছেন, তারা সহযোগিতা করবে। সো ব্যবসাটা নিজে একা করেন, এবং আপনি যখন ফেরত আসবেন, তখন যাতে আপনি নিজেই ওটা চালাইতে পারেন, বসতে পারেন। আর আপনি যদি বড় কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে চান, অংশীদারিত্ব, পার্টনারশিপে কিছু করতে চান, এখন না, আগে বিজনেসের হাতটা পাকা করেন।
শেখেন, বোঝেন, কিছু লাভ ঘরে আনেন, তারপরে সেই সব দিকে যান। এবং তখন যদি আপনি করেন, টাকাটা কারো পকেটে দিবেন না, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে দিবেন। এবং আপনার সিগনেচারই আপনি হতে হবে, যাতে টাকা উঠাইতে হলে আপনার সিগনেচার লাগে, যাতে আপনি জানতে পারেন যে কি টাকা ইন হচ্ছে, কি আউট হচ্ছে। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 8 নম্বর হচ্ছে, অনেক পরিশ্রম করতে গিয়ে নিজের শরীরের কথা ভুলে যান, নিজের শরীরটাকে যত্ন নেন না, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো, খরচ হবে বলে, পরিবারকে খুশি রাখতে হবে বলে শরীরের দিকে খেয়াল রাখেন না, অমানসিক পরিশ্রম করেন। এটা করেন না। আপনার সম্পদ আপনার শরীর। আপনি যতই রোজগার করেন না কেন, যতই অন্যকে খুশি দিতে চান না কেন, আপনার শরীরটা যদি নষ্ট হয়ে যায়, আপনাকে কেউ দেখবে না। আগে নিজেকে ভালোবাসেন, তারপর পরিবারকে ভালোবাসেন। নিজের শরীরের যত্ন নেবেন। যখন ডাক্তার দেখানো দরকার, চেক আপ করা দরকার, যা যা করা দরকার, তারপর যেসব জিনিস করা উচিত না, ধূমপান না করা, কোনো মাদক না নেওয়া বা কোনো ড্রিঙ্ক না করা, এগুলো থেকে বিরত থাকবেন। কোনো নেশায় আসক্ত না হওয়া, শরীর নষ্ট হয়ে যায়। সো নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, কারণ এটা একান্তই আপনার সম্পদ, যেটা টাকা থাকলেও শরীর নষ্ট হয়ে গেলে আপনি আর ভোগ করতে পারবেন না। তারপরে হলো 9 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে আয়ের চেয়ে ব্যয় বেশি করা। পারিবারিক প্রেসারে, লোক দেখানোর জন্য বা কাউকে খুশি করার জন্য, ভাই বোনদের খুশি করার জন্য, ওকে দেখানোর জন্য, খালাতো ভাইকে মামাতো ভাইকে দেখানোর জন্য নানান আয়োজন, গেলেই একটা আয়োজন করেন, এরে খাওয়ান ওরে খাওয়ান। বিয়ে করতে গেলে হয়তো 200-300 লোক দিয়ে একটা অনুষ্ঠান করা সম্ভব, সেখানে 500-1000 লোক খাওয়াচ্ছেন। দরকার নেই। এই লোকগুলো এসে আপনাকে, আপনার যখন অবস্থা খারাপ হবে, আপনার বাজার করে দিবে না, বা আপনাকে বাহাবা দিবে না, আরে তুমি তো খাইয়েছিলে। আপনি 2 টাকা ধার চাইলেও দিবে না তখন, আর আপনার অবস্থা খারাপ হলে। সেগুলো লাভ নেই। করেন যতটুকু আপনার সামর্থ্য, তার মধ্যেই করেন। মানুষের শখ তো আছে, বিয়ে জীবনে মানুষ একবারই করে, কিন্তু আপনার সামর্থ্যের মধ্যে বা আপনার পরিকল্পনার মধ্যে করেন, বা আপনার সঞ্চয়টাকে ঠিক রেখে করেন। সব ভেঙে ফেলেন না বিয়ে করার জন্য বা মানুষকে খাওয়ানোর জন্য, লোক দেখানোর জন্য। 10 নম্বরে যেটা, সেটা হচ্ছে নিজে এত ব্যস্ত থাকেন, কাজে কর্মে কাজ করছেন, ওভারটাইম করছেন, নানান কাজ করছেন, কিন্তু সন্তানের খোঁজ খবর নিতে পারেন না, সময় পান না। হয়তো কথা হলেও বাবা কেমন আছো বা কি খবর একটু দেখেই তারপর হয়তো মায়ের সাথে বা বউয়ের সাথে বা বাবার সাথে কথা বলছেন না। সন্তানকে আলাদা করে খোঁজ খবর নিতে হবে, কারণ অনেক প্রবাসীর আমি দেখেছি সন্তান নষ্ট হয়ে যায়। বাবার একটা বিরাট ভূমিকা পরিবারে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। আপনি যে অমানবিক কষ্ট সেখানে করছেন, এটা তাকে জানান। কার জন্য? বাবা, তোমার জন্য। তোমার জন্য আমি এত দূরে আছি, তোমাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, তোমার জন্য, তোমাকে খুশি রাখার জন্য, তোমাকে মানুষ করানোর জন্য, তোমাকে লেখাপড়া শেখানোর জন্য আমি তোমার সাথে ঈদ করতে পারি না। সো এই ফিলটা তাকে দেন। প্রতিদিন একটু করে ভিডিও কলে কথা বলেন। কি পড়েছো বাবা আজকে, স্কুলে কি বলেছে, কলেজে কি বলেছে। বন্ধুর মতো ছেলে এবং মেয়ের সাথে মেশেন, কথা বলেন। আপনার স্যাক্রিফাইসটা তাদেরকে বোঝান, তাহলে তারা ফিল করবে, খারাপ পথে যাবে না, ভুল পথে যাবে না। আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি অবাধ্য হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যাচ্ছে, খারাপ মানুষের সাথে মিশছে, লেখাপড়া করছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, অথচ বাবা বিদেশে জীবন দিয়ে ফেলছে, কষ্ট করছে, টাকা পাঠাচ্ছে। সো আপনাকে খোঁজ খবর রাখতে হবে, কিছু করার নাই। প্রতিদিন কথা বলতে হবে বন্ধুর মতো। ফাইনালি 11 নম্বর যেটা, আমি যে সমস্যাটা দেখেছি, সেটা হচ্ছে নতুন কিছু শিখতে না চাওয়া। আমি একটা চাকরি করছি, ঠিক আছে, বেতন পাচ্ছি তো না, আপনাকে আপগ্রেড করতে হবে, শিখতে হবে,
দক্ষতা অর্জন করতে হবে, নতুন ব্যবসা করার চিন্তা করতে হবে, যেটা আমরা শেখাচ্ছি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে। আপনি হয়তো কোনো কারণে চলে গেছেন, আমি তো অ্যাডভাইস করছি যাওয়ার আগেই আপনি প্রশিক্ষণ নিয়ে যান, স্কিলসগুলো শিখে যান। কিন্তু আপনি চলে গেছেন, এখনো আপনি শিখতে পারেন। অনলাইনে আপনি ইংরেজি শিখতে পারেন, কম্পিউটার শিখতে পারেন, অনলাইনেই শেখা যায়, সবই অনলাইনে শেখা যায়। তারপর লিডারশিপ শিখতে পারেন, কমিউনিকেশন শিখতে পারেন, নেগোসিয়েশন শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, ফ্রিল্যান্সিং, নানান রকমের জিনিস আপনি চাইলে অনলাইনে বসে শিখতে পারেন। এই যে কথা বলা শিখছেন, প্রেজেন্টেশন, কথা বলা, জড়তা কাটানো, অনেক কাজে দিবে আপনাকে। রাগ নিয়ন্ত্রণ করা, ইমোশনাল ইন্টেলিজেন্স শিখছেন, অ্যাকাউন্টিং শিখছেন। সো এই শিক্ষাগুলোকে প্রতিনিয়ত করে যেতে হবে। মানে আমি একটা কিছু করি আর আমার শেখার দরকার নাই, আমার বয়স শেষ হয়ে গেছে, এইটা ভাবা যাবে না। সব সময় প্রত্যেক মাসে বা প্রত্যেক কোয়ার্টারে, প্রতি 3 মাসে নিজেকে একটু অডিট করবেন, নিজেকে একটু প্রশ্ন করবেন যে আমি এই 3 মাসে কি শিখলাম, বা যদি না শিখে থাকি আগামী 3 মাসে আমি এটা শিখব। তো সবসময় নতুন কিছু শেখার আগ্রহ করবেন, তাহলে আপনার আয় বাড়বে, আপনার দক্ষতা বাড়বে, আয় বাড়বে। আয় তো বাড়াইতেই হবে, কারণ একটা কাজ করার জন্য বা একটা চাকরি করার জন্য তো আপনার জন্ম হয়নি। সো নেক্সট ভিডিওতে আমি বলবো যে আপনি আসলে কি কি করলে আপনি যেটা আয় করেন সেটাকে সুন্দর করে ব্যবহার করে আপনি বাকি জীবন, সারাটা জীবন আপনি ভালো থাকতে পারবেন, সচ্ছল থাকতে পারবেন এবং অর্থনৈতিক কষ্টে পড়বেন না। সেটা নেক্সট ভিডিওতে বলবো। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।